আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সিসিজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি জিয়াউল হক আজকের ভূগোল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের পূর্ব ঘোষিত বিষয় অর্থাৎ ভূগোল প্রথম পত্রের নবম অধ্যায়ের বায়োম অংশ নিয়ে আলোচনা করব। এই অংশটি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আশা করি সকলেই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে আসব এই অংশের শিক্ষণফল নিয়ে। আমরা এই অংশের আলোচনার শেষে বায়োম কি তা জানতে পারব, বায়োম কেন সৃষ্টি হয় এর কারণ জানতে পারব, সারা পৃথিবীর মধ্যে কত প্রকারের বায়োম রয়েছে এই বায়োমের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারব, বিশ্বের প্রধান প্রধান কয়েকটি বায়োমের বৈশিষ্ট্য, অবস্থান, পরিবেশ, উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে ধারণা নিতে পারব এবং সর্বশেষ বাংলাদেশে কোন ধরনের বায়োম বিস্তৃত বা কোন ধরনের বায়োম রয়েছে সে বিষয় সম্পর্কে ধারণা লাভ করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই যদি আসি এর ভূমিকায়, বায়োম বলতে মূলত কোনো একটি ব্যাপক এলাকাব্যাপী উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানকে বোঝায়, যা প্রধানত ওই এলাকার জলবায়ু, মৃত্তিকার বৈশিষ্ট্য, পরিবেশিক প্রতিকূলতা ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হয়। জলবায়ুর ভিন্নতার কারণে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক ধরনের উদ্ভিদ ও প্রাণী বিস্তার লাভ করেছে। মূলত সারা পৃথিবীতে তৃণভূমি, মরুভূমি, বনভূমি এ ধরনের উল্লেখযোগ্য কয়েকটি বায়োম লক্ষ্য করা যায়। আমরা যদি সংজ্ঞায় আসি, তাহলে পৃথিবীতে কোনো উদ্ভিদ বা কোনো প্রাণী কোথায় কিভাবে জন্মাবে তা কতগুলো আন্তঃসম্পর্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। প্রাণী ও উদ্ভিদের মধ্যকার এই আন্তঃসম্পর্ককে ইকোসিস্টেম বা বাস্তু সংস্থান বলে। আর এই ইকোসিস্টেমকে যখন বিশ্বমাত্রায় প্রকাশ করা হয় তখন তাকে বায়োম বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট জলবায়ু ও পরিবেশের প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একককেই বায়োম বলে। আমি আবারও বলতেছি, নির্দিষ্ট জলবায়ু ও পরিবেশের প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একককেই বায়োম বলে। আমরা যদি এর প্রামাণ্য সংজ্ঞায় আসি, এখানে কয়েকটি বায়োমের চিত্র দেখানো হচ্ছে, অর্থাৎ তৃণভূমির বায়োম এবং মরুভূমির বায়োমের কিছু নমুনা চিত্র দেখানো হয়েছে। আমরা এগুলি নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো ইনশাআল্লাহ। সংক্ষেপে যদি বলা হয়, তাহলে নির্দিষ্ট পরিবেশে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একককেই বায়োম নামে অভিহিত করা হয়। অ্যাকর্ডিং টু পেঙ্গুইন ডিকশনারি অফ জিওগ্রাফিতে যেটা বলা হয়েছে, বায়োম ইজ এ মেজর ইকোলজিক্যাল কমিউনিটি like biotic community of living plants and animals occupying an extensive area, that is এই এক্সটেন্সিভ এরিয়া বলতে বৃহৎ যে সমস্ত অঞ্চলগুলি, যেমন ডেজার্ট, মরুভূমি, গ্রাসল্যান্ড, তৃণভূমি, এ ধরনের বিভিন্ন যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলি, তোমরা এই অঞ্চলগুলিকে এখানে এক্সটেন্সিভ এরিয়া হিসেবে হাইলাইট করা হচ্ছে। সুতরাং বলা যায়, ইকোসিস্টেম যখন বৃহৎ এলাকাব্যাপী গড়ে ওঠে তখন তাকে বায়োম বলা হয়। ইকোসিস্টেম যখন বৃহৎ এলাকাব্যাপী গড়ে ওঠে তখন তাকে বায়োম বলা হয়। ক্লিয়ার? ওকে, নেক্সট, বায়োম সৃষ্টির কারণ কি? কজেস অফ ডেভেলপিং বায়োম। পৃথিবীতে বিভিন্ন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়।
কোথাও উষ্ণ, আবার কোথাও শীতল, আবার কোথাও বা নাতিশীতোষ্ণ জলবায়ু বিদ্যমান। উষ্ণ জলবায়ুতে স্বল্প গভীর মূল বিশিষ্ট উদ্ভিদ জন্মায়, আবার বৃষ্টিবহুল অরণ্যে উদ্ভিদের মূল গভীর হয়ে থাকে। এই অরণ্যে তৃণভোজী প্রাণীর আবার আধিক্য লক্ষ্য করা যায়। অন্যদিকে শীতপ্রধান অঞ্চলে উদ্ভিদের শৈত্য সহ্য করার ক্ষমতা বেশি থাকে। সুতরাং জলবায়ুর বৈশিষ্ট্যের ভিন্নতার উপর ভিত্তি করেই পৃথিবীর এক এক স্থানে এক এক ধরনের বায়োম গড়ে ওঠে। তাহলে বায়োম গড়ে ওঠার প্রধান কারণ যদি আমরা বলি তাহলে সেটা হবে জলবায়ুর ভিন্নতা। এর পরপরই যে বিষয়টা আসবে সেটা হলো মৃত্তিকার বৈশিষ্ট্য, পাশাপাশি যে অন্যান্য কিছু বৈশিষ্ট্য এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই কথাও সত্য যে বায়োমের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, বায়োমের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বা ভিত্তি করেই মানুষের কর্মকাণ্ড পরিবর্তিত হয়ে থাকে, অর্থাৎ এক এক অঞ্চলের বায়োমে এক এক ধরনের কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। আমরা যদি বায়োমের শ্রেণী বিভাগে আছি, তাহলে পৃথিবীতে যত বায়োম রয়েছে সমগ্র বায়োমগুলিকে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। একটা হচ্ছে স্থলজ বায়োম আর একটা হচ্ছে জলজ বায়োম। আমরা পৃথিবীর প্রধান প্রধান স্থলজ বায়োমগুলির মধ্যে যেগুলি পাবো, এক হচ্ছে তুন্দ্রা বায়োম, দ্বিতীয় হচ্ছে তৃণভূমির বায়োম, বনভূমির বায়োম, মরুভূমির বায়োম এবং সর্বশেষ সাভানা বায়োম। অ্যান্ড জলভাগের মধ্যে যে বায়োমগুলি লক্ষ্য করা যায় এর মধ্যে পুকুর বা হ্রদের বায়োম, সাগর মহাসাগরের বায়োম, অর্থাৎ এটাকে আমরা সহজেই বলতে পারি স্বাদু পানির বায়োম এবং লুনা পানির বায়োম। এই দু ধরনের জলজ বায়োম উল্লেখযোগ্য। এর মধ্যে আমরা স্থলভাগের যে সমস্ত বায়োমগুলি রয়েছে সেগুলি নিয়ে প্রথমে বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটা বায়োমের ক্ষেত্রেই আমরা দেখব এর অবস্থান, পৃথিবীর কোন অঞ্চলে এই ধরনের বায়োমগুলি দেখা যায়, এর পরিবেশটা কেমন, এখানকার উদ্ভিদ কেমন এবং এর প্রাণী কি প্রাণী এই অঞ্চলে বসবাস করে সেই বিষয়গুলি নিয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এট ফার্স্ট তুন্দ্রা বায়োম। এই তুন্দ্রা বায়োমের ক্ষেত্রে আমরা প্রথমে এই যে সমস্ত বিষয়গুলি আমরা জানব, অর্থাৎ এখানে প্রথমে আসবে এর অবস্থান, লোকেশন। যে জিওগ্রাফিক লোকেশনের যদি বলা হয় তাহলে পৃথিবীর সর্বাপেক্ষা উত্তরের বৃক্ষহীন এবং শীতলতম যে স্থানগুলি রয়েছে এই স্থানগুলি নিয়েই মূলত তুন্দ্রা বায়োম গঠিত হয়। সাইবেরিয়ার উত্তরাংশ, গ্রিনল্যান্ড, আলাস্কা ও উত্তর মেরু অঞ্চলের বিশেষ বিশেষ এলাকা নিয়ে এই তুন্দ্রা বায়োম গড়ে উঠেছে। অর্থাৎ লোকেশনে বা আমরা যদি আসি তাহলে দেখা যাবে পৃথিবীর উত্তরাংশের যে সমস্ত অঞ্চলগুলিতে বৃক্ষ একেবারেই নেই ওই সমস্ত অঞ্চলগুলি এবং শীতলতম স্থানগুলি নিয়ে সাধারণত এই তুন্দ্রা বায়োমটি গড়ে উঠেছে। এখানকার পরিবেশ সম্পর্কে যদি বলা হয় তাহলে চরম শীত ও ঠান্ডা আবহাওয়ার কারণে বছরের দীর্ঘ সময় এই অঞ্চলটি বরফে ঢাকা থাকে। এখানে 6 থেকে 8 সপ্তাহের মতো গ্রীষ্মকাল বিরাজ করে। তবে এই গ্রীষ্মকালে এখানকার যে সমস্ত বরফগুলি জমে থাকে এর উপরের অংশের বরফ সামান্য পরিমাণে গলে বিভিন্ন অংশে জলাশয়ের সৃষ্টি করে থাকে। এখানকার বাৎসরিক বৃষ্টিপাত অতি অল্প, প্রায় 15 সেন্টিমিটার, যা বরফ হিসেবে অনেকটাই পড়ে, অর্থাৎ এখানে তুষারপাত সংঘটিত হয়ে থাকে। এখানকার উদ্ভিদগুলির মধ্যে আমরা আগেই বলেছি যে এই সমস্ত অঞ্চলগুলিতে জীববৈচিত্র্য একেবারেই কম থাকে। এই অঞ্চলের প্রধান উদ্ভিদের মধ্যে মস এবং লাইকেন উল্লেখযোগ্য। এছাড়া রয়েছে এখানে কয়েক প্রকারের ছোট গুল্ম এবং বৃক্ষ। এখানকার প্রাণী খুব একটা নেই, কেননা আবহাওয়ার বিরূপ হয় এখানে প্রাণী তেমন একটা দেখা যায় না। তবে যে সমস্ত প্রাণীগুলি এখানে শীতলতা সহ্য করার ক্ষমতা অনেক বেশি সে সমস্ত প্রাণীগুলি সাধারণত এই অঞ্চলে দেখা যায়। এখানে প্রধানত উষ্ণ রক্তের স্তন্যপায়ী এবং গ্রীষ্মকালে কিছু যাযাবর পাখি এখানে দেখা যায়। এখানে উভচর প্রাণী, সরীসৃপ প্রাণী বা মাছ এই অঞ্চলে নেই বললেই চলে। স্তন্যপায়ীদের মধ্যে বলগা হরিণ, খরগোশ, খেকশিয়াল, ভাল্লুক প্রভৃতি প্রধান। পাখিদের মধ্যে রয়েছে পেঙ্গুইন, লুনা, হাঁস, বাজ পাখি ইত্যাদি। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে এখানে যে সমস্ত প্রাণীগুলি দেখা যায় সেগুলি হচ্ছে শামুক, যোগ, জলজ বিটল ও
মিচ লার্ভা এখানকার উল্লেখযোগ্য প্রাণী। তবে এখানকার যে সমস্ত প্রাণীগুলি রয়েছে এই প্রাণী দেহে, বিশেষ করে শ্বেতভল্লুক প্রাণীদেহ লম্বা ও ঘন লুমে আবৃত থাকে এবং চামড়ার নিচে প্রায় 6 ইঞ্চি পুরু চর্বির স্তর থাকে এবং প্রায় সব প্রাণীর রক্ত সাদা হয়ে থাকে। এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানকার প্রাণীদের। ওকে, নেক্সট আমরা তৃণভূমির বায়োমে যদি আসি, প্রথমে এর অবস্থানের কথা বলবো। পৃথিবীর যেসব অঞ্চলে প্রধানত ঘাস জন্মে, পৃথিবীর যেসব অঞ্চলে প্রধানত ঘাস জন্মে কিন্তু বড় গুল্ম বা বৃক্ষ তেমন একটা দেখা যায় না বা জন্মায় না, ওই সমস্ত অঞ্চলে যে বায়োম লক্ষ্য করা যায় সেটাকেই তৃণভূমির বায়োম নামে অভিহিত করা হয়। মহাদেশীয় ভূখণ্ডের পূর্বাংশে তৃণভূমির বায়োম দেখা যায়, যেমন আমেরিকার প্রেরি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়ার স্টেপ, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ার অর্থাৎ সাইবেরিয়ার দক্ষিণাংশে এই ধরনের তৃণভূমির বায়োম লক্ষ্য করা যায়। এখানকার পরিবেশ যদি আমরা বলি, পরিবেশের কথা যদি বলা হয়, তাহলে এখানে বার্ষিক 25 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাত সংঘটিত হয়। সে কারণে বৃক্ষের সমারোহ তেমন একটা নেই, আবার মরুভূমিও নেই। মাটি হিউমাস সমৃদ্ধ, দিনে ও রাতের তাপমাত্রা কম বেশি হ্রাস ঘটে। অর্থাৎ শীতের তাপমাত্রা যেখানে 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, সেখানে গ্রীষ্মকালের তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসে উঠে আসে। সুতরাং এখানকার পরিবেশটা অনেকটাই বিরূপ প্রকৃতির, অর্থাৎ শীত গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য অনেকটাই এখানে বেশি হয়ে থাকে। এখানকার উদ্ভিদগুলির মধ্যে উল্লেখযোগ্য উদ্ভিদ হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। এই অঞ্চলের প্রধান উদ্ভিদ বড় ঘাসসমূহ 12 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা গুচ্ছাকারে জন্মায়। জব, গম, রায় এই অঞ্চলে ভালো জন্মে। বৃক্ষ এবং গুল্ম অনুপস্থিত, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে গুল্ম বা বৃক্ষ জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলি আছে এগুলি দেখা যায় না বললেই চলে। মধ্যপ্রাচ্য এবং সাহারায় অতিমাত্রায় পশুচারণের ফলে বর্তমানে ভূমি প্রায় তৃণশূন্য হয়ে রয়েছে। এখানকার প্রাণীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাইসন, অ্যান্টিলোপ, জেব্রা, জিরাফ, হরিণ, ঘোড়া, ক্যাঙ্গারু প্রধান। এদের ভক্ষক হল সিংহ, হায়েনা ও খ্যাকশিয়াল। অধিকাংশ প্রাণী দলবদ্ধ হয়ে বসবাস করে। কীটপতঙ্গের মধ্যে এখানে রয়েছে উইপোকা, পঙ্গপাল, ঘাসফড়িং, মৌমাছি, মাছি, প্রজাপতি ও এদের খাদক হিসেবে পাখি, সাপ, টিকটিকি, ব্যাং এখানে বসবাস করে। অর্থাৎ উল্লেখযোগ্য প্রাণীগুলির মধ্যে এখানে রয়েছে জেব্রা, জিরাফ, হরিণ, ঘোড়া, ক্যাঙ্গারু এবং অন্যান্য পোকামাকড়ের মধ্যে রয়েছে উইপোকা, পঙ্গপাল, ফড়িং, ঘাসফড়িং, মৌমাছি ইত্যাদি। অর্থাৎ এখানকার উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে এইগুলি হচ্ছে উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য। অর্থাৎ তৃণভূমির বায়োম সাধারণত পৃথিবীর ওই সমস্ত অঞ্চলগুলিতেই, অর্থাৎ পূর্বাংশে, যেটা আমরা বলেছি যে পৃথিবীর যে অঞ্চলে প্রধানত ঘাস জন্মে কিন্তু বড় গুল্ম বা বৃক্ষ দেখা যায় না, সে সমস্ত অঞ্চলগুলি হচ্ছে মূলত তৃণভূমির বায়োম নামে পরিচিত। অর্থাৎ মহাদেশের ভূখণ্ডের পূর্বাংশে সাধারণত এই ধরনের বায়োমগুলি দেখা যায়। এরপরের স্লাইডে আসি। মরুভূমির বায়োম। মরুভূমি হলো এমন ভৌগোলিক অবস্থান বা অঞ্চল যেখানে বাৎসরিক বৃষ্টিপাত 50 সেন্টিমিটারের কম হয়ে থাকে এবং বাষ্পায়ন বৃষ্টিপাতের চেয়ে বেশি, অর্থাৎ এখানে বাষ্পীভবন বৃষ্টিপাতের তুলনায় বেশি হবে এবং বৃষ্টিপাতের পরিমাণ হবে 50 সেন্টিমিটারের কম। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা, যা আফ্রিকায় অবস্থিত। এছাড়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বৃহৎ বালুকাময় মরুভূমি, চীন, রাশিয়া, মঙ্গোলিয়ার গোবি মরুভূমি, সৌদি আরবের রাবাল খালি মরুভূমি, আফ্রিকার কালাহারি, ভারতের থর, চিলির আতাকামা, যুক্তরাষ্ট্রের নেভাদা প্রভৃতি এখানকার প্রধান মরুভূমির অঞ্চল। এবং এই অঞ্চলে যে সমস্ত বায়োম, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী দেখা যায়, সেগুলি নিয়ে গড়ে ওঠা বায়োমকেই এখানে মরুভূমির বায়োম হিসেবে অভিহিত করা হচ্ছে। অর্থাৎ অবস্থান হিসেবে আমরা যদি বলি, তাহলে পৃথিবীর প্রায়
সব মহাদেশেই এখানে কম বেশি মরুভূমির অবস্থান লক্ষ্য করা যায়, অস্ট্রেলিয়া বাদে। এবং এই মরু অঞ্চলগুলিতে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর সহাবস্থান লক্ষ্য করা যায় তাদেরকেই মরুভূমির বায়োম হিসেবে অভিহিত করা হয়। এখানকার পরিবেশটা কেমন হবে? এটা অর্থাৎ মরু অঞ্চল এমনিতেই যেহেতু তাপমাত্রা অনেক বেশি থাকে, এখানে উত্তপ্ত অঞ্চল যেখানে স্থায়ী বা সাময়িক প্রবাহিত কোনো জলাশয় নেই। এখানে বাৎসরিক বৃষ্টিপাত 25 সেন্টিমিটারের কম, দিন ও রাতের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পার্থক্য হইতে পারে। এখানকার উদ্ভিদগুলির মধ্যে বর্ষজীবী ও বহু বর্ষজীবী উদ্ভিদ এখানে জন্মে থাকে। বর্ষজীবী উদ্ভিদের জীবনকাল খুব সীমিত, আর বহু বর্ষজীবী উদ্ভিদগুলির পানির অপচয় রোধের ব্যবস্থা এখানে রয়েছে। এদের বৃদ্ধিও খুব কম। এসব এলাকার প্রধান উদ্ভিদ হলো ক্যাকটাস, কিছু ইউফোরবিয়া, কিছু কম্পোজিট ও লিগুম, বাবলা, খেজুর এই অঞ্চলের প্রধান প্রধান বৃক্ষগুলির মধ্যে অন্যতম। এখানকার প্রাণীর কথা যদি আমরা বলি তাহলে মরুভূমিতে প্রাণীর সংখ্যা কম হলেও বিচিত্র ধরনের প্রাণী এখানে রয়েছে, যেমন স্তন্যপায়ীদের মধ্যে উট, দুম্বা, জ্যাক, র্যাবিট, ক্যাঙ্গারু, ইঁদুর, খেকশিয়াল প্রধান। সরীসৃপ মরুভূমিতে সমৃদ্ধ সরীসৃপ প্রাণী এখানে লক্ষ্য করা যায়। সরীসৃপগুলির মধ্যে হর্ন লিজার্ড, গিলা মনস্টার, কোরাল সাপ ইত্যাদি এখানে লক্ষ্য করা যায়। পাখিদের মধ্যে যে সমস্ত পাখিগুলি মরু অঞ্চলে রয়েছে এর মধ্যে টাকি, শকুন, তারকাক, মধু পাখি উল্লেখযোগ্য। মরুভূমির প্রাণীরা রাত্রিতে বেশি চলাচল করে থাকে, অর্থাৎ এখানকার প্রাণীরা বেশিরভাগ নিশাচর প্রাণী নামে পরিচিত। সাভানা বায়োম। সাভানা বায়োম মূলত ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমির বায়োম নামেও পরিচিত, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অংশে ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে যে সমস্ত বায়োমগুলি লক্ষ্য করা যায় সেটাকেই মূলত এখানে সাভানা বায়োম নামে অভিহিত করা হচ্ছে, অর্থাৎ ক্রান্তীয় তৃণভূমির নামই হচ্ছে সাভানা। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ভারতে সাভানা অঞ্চল রয়েছে। মধ্য আফ্রিকায় সবচেয়ে বড় সাভানা অঞ্চল রয়েছে, যেটার আয়তন প্রায় 5 মিলিয়ন বর্গ মাইল। সাভানা মরুভূমি, সাভানা বায়োমের পরিবেশ যদি আমরা বলি, যেহেতু এখানে ক্রান্তীয় অঞ্চলে এই বায়োমটা লক্ষ্য করা যায়, তাহলে ক্রান্তীয় অঞ্চলে 3টা ঋতুর আধিক্য এখানে লক্ষণীয়, অর্থাৎ শীত, গ্রীষ্ম ও বর্ষা ঋতু এখানে দেখা যায়। এখানে কম বৃষ্টিযুক্ত দীর্ঘ গ্রীষ্মকাল বিরাজ করে। বছরে 50 থেকে 175 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এবং জলবায়ু উষ্ণ থাকে। বছরে প্রায় 6 থেকে 8 মাস ধরে এখানে বৃষ্টিপাত চলে। মাটিতে পাতলা হিউমাস থাকে, মৃত্তিকা ব্যাপক ছিদ্রযুক্ত, তাই বৃষ্টির পানি সহজেই নিচে চলে যায়। অর্থাৎ পরিবেশের ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে সাভানা বায়োম অঞ্চলে 3টা ঋতুর আধিক্য এখানে লক্ষ্য করা যায়। একটা হচ্ছে শীত, গ্রীষ্ম, বর্ষা। এই অঞ্চলের অর্থাৎ সাভানা বায়োমের এই জলবায়ু যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, শীতের সময় শীতের তীব্রতা, গরমের সময় গরমের তীব্রতা এবং বর্ষার সময় প্রচুর বৃষ্টিপাত এখানে সংঘটিত হয়ে থাকে। এখানকার উদ্ভিদগুলির মধ্যে যদি এখানে বলা হচ্ছে সাভানা এক ধরনের তৃণভূমি, তবে এর মাঝে মাঝে বৃক্ষ বা ঝোপজাতীয় গাছও এখানে দেখা যায়। এইসব অঞ্চলে ঘাসের সাথে বাবলা, ইউফোরবিয়া এবং কিছু তাল জাতীয় উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়। মৌসুমি বজ্রপাত থেকে সৃষ্ট আগুন অর্থাৎ দাবানল এই অঞ্চলে উদ্ভিদের প্রজাতির বৈচিত্র্য নিয়ন্ত্রণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই অঞ্চলের প্রাণীর মধ্যে উল্লেখযোগ্যগুলি হচ্ছে অ্যান্টিলোপ, জেব্রা, জিরাফ, ক্যাঙ্গারু, মহিষ, সিংহ, চিতাবাঘ, হায়েনা, হাতি ইত্যাদি প্রধান। এছাড়াও ছোট প্রাণীর মধ্যে রয়েছে সাপ, ইঁদুর, কাঠবিড়াল, গোবরে পোকা, উই পোকা প্রধান প্রধান প্রাণীসমূহের মধ্যে উল্লেখযোগ্য।
প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই বুঝতে পারতেছি। এই বিষয়গুলির জন্য জাস্ট তোমরা একটু বই অনুসরণ করলেই এই তথ্যগুলি অনেকটাই জানতে পারবে। আর এই ভিডিওটি আপলোড করে রাখলেও বা ডাউনলোড করে রাখলেও তোমরা পরবর্তীতে এখান থেকে হ্যান্ড নোট তৈরি করতে পারবে। যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর নামগুলি এখানে উল্লেখ করা হলো সেগুলি সম্পর্কে জাস্ট একটু নোট করে রাখলেই তোমাদের জন্য পরবর্তীতে এগুলি সুবিধা হবে। আমরা এখানে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা যে সমস্ত বায়োমগুলি রয়েছে এই বায়োমের কিছু নমুনা চিত্র এখানে দেওয়া হয়েছে। বিশেষ করে এখানে পার্বত্য অঞ্চলে যে সমস্ত বায়োম লক্ষ্য করা যায়, কোনো কোনো পর্বতের মধ্যে, যেমন 4 নম্বর যে চিত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কোনো বড় ধরনের কোনো উদ্ভিদ দেখা যাচ্ছে না। এখানে মরুভূমির মতো এখানে লাইকেন বা মশ জাতীয় যে উদ্ভিদগুলি এখানে দেখা যাচ্ছে। 3 নম্বরে কিছু সরলবর্গীয় বনভূমি, অর্থাৎ সরলবর্গীয় কিছু গাছপালা যাদের ঝোপঝাড় তেমন একটা নেই, অর্থাৎ সোজা প্রকৃতির কিছু উদ্ভিদ। 1 নম্বরে এখানে পার্বত্য অঞ্চল, অর্থাৎ সর্বোচ্চ পার্বত্য অঞ্চলের মধ্যে যে সমস্ত ছোট ছোট গুল্ম জাতীয় গাছ বা এখানে জন্মে থাকে সেগুলি দেখানো হচ্ছে। এবং 2 নম্বরে এখানে মশ বা ফার্ন জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলি রয়েছে সেগুলিকে এখানে হাইলাইট করা হয়েছে। অর্থাৎ এখানে আমাদের যে বিষয়গুলি আসছে, বিভিন্ন ধরনের অঞ্চলে বিভিন্ন ধরনের বায়োমের যে প্রতিকৃতি সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, এবারে আমরা আসবো আমাদের দেশ বাংলাদেশের বায়োম। বাংলাদেশের বায়োম কেমন, কোথায় কোথায় এই বায়োমগুলি গড়ে উঠেছে সেগুলি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব। বাংলাদেশের সিংহভাগ অঞ্চলই হচ্ছে স্থলভাগীয় প্রতিবেশ ব্যবস্থায় বৈশিষ্ট্যমণ্ডিত। এজন্য বাংলাদেশের বায়োমকে স্থলজ বায়োম বলা হয়। আমাদের এই অল্প পরিসর দেশের স্থলভাগে রয়েছে পাহাড়ি বনাঞ্চল, স্রোতজ বনভূমি এবং শালবৃক্ষের বনভূমি। এসব অঞ্চলে নির্দিষ্ট জলবায়ু ও মৃত্তিকার উপর ভিত্তি করে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল গড়ে উঠেছে। আমরা এবারে যাব বাংলাদেশের বায়োমের বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ নিয়ে। বাংলাদেশে মূলত স্থলজ বায়োমের অন্তর্ভুক্ত। স্বল্প বিস্তর এই দেশের স্থলভাগে ও জলভাগে উদ্ভিদ ও প্রাণীর যে সহাবস্থান, এটাকে আমরা নিম্নোক্ত শ্রেণীতে বিভক্ত করতে পারি। 1 নম্বর হচ্ছে পাহাড়ি বনাঞ্চলের বায়োম, মাউন্টেন ফরেস্ট বায়োম। যে পাহাড়ি বনাঞ্চলের বায়োমগুলি সাধারণত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের যে সমস্ত পাহাড়ি এলাকা রয়েছে এই অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীগুলি পাওয়া যায় এদের সমন্বয়ে যে জীববৈচিত্র্য গড়ে উঠেছে সেটাকে এখানে পাহাড়ি অঞ্চলের বায়োম হিসেবে অভিহিত করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে শালবনের বায়োম, ডিসিডুয়াস ফরেস্ট বায়োম। দ্যাট ইজ বাংলাদেশের প্লাস্টোসিনকালের সোপান এলাকার মধ্যে উল্লেখযোগ্য সোপানের মধ্যে রংপুর, দিনাজপুর অর্থাৎ বরেন্দ্র অঞ্চল, রাজশাহীর বরেন্দ্র অঞ্চল এবং মধুপুর, ভাওয়ালের গড় অঞ্চলে গড়ে ওঠা যে সমস্ত বনভূমিগুলি রয়েছে, অর্থাৎ শালবৃক্ষের আধিক্য সম্পন্ন যে বনভূমিগুলি রয়েছে সেটাকে এখানে শালবনের বায়োম বলা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর, দিনাজপুর এবং মধ্যাঞ্চলের টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুরে যে বনভূমিগুলি গড়ে উঠেছে এই বনভূমিগুলিতে যে ধরনের উদ্ভিদ এবং প্রাণীগুলির সহাবস্থান লক্ষ্য করা যায় তার মাধ্যমে গড়ে ওঠা বায়োমকেই এখানে শালবনের বায়োম বলা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 2টি অঞ্চলে এই বায়োমের আধিক্য লক্ষ্য করা যায়। গতে হচ্ছে স্রোতজ বনভূমির বায়োম, ম্যানগ্রোভ ফরেস্ট বায়োম, যেটা শুধু বাংলাদেশ নয় পুরা পৃথিবীর বৃহত্তম স্রোতজ বনভূমি হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে ভারত এবং বাংলাদেশের অংশে এই বনভূমিটি লক্ষ্য করা যায়। এর আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে প্রায় 6,000-এর অধিক বর্গ কিলোমিটার আয়তন বাংলাদেশের অংশে অবস্থিত। বাংলাদেশের এই স্রোতজ বনভূমির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে লুনা পানি সহ্য করার ক্ষমতা এখানকার বৃক্ষগুলি রয়েছে। অর্থাৎ এই স্রোতজ বনভূমিতে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীগুলি এখানকার পরিবেশের সাথে খাপ খেয়ে বসবাস করতেছে বা জীববৈচিত্র্যতা তৈরি করেছে সেটার মাধ্যমে গড়ে ওঠা বায়োমকেই স্রোতজ বনভূমির বায়োম হিসেবে এখানে অভিহিত করা হয়ে থাকে। নেক্সট, সেন্ট মার্টিন দ্বীপের বায়োম।
সাবকন্টিনেন্টাল বায়োম। বাংলাদেশের বঙ্গোপসাগরের অংশে একমাত্র প্রবাল দ্বীপ যেটা সেন্ট মার্টিন দ্বীপ, এর আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। এই অংশে অর্থাৎ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ যদি আমরা বলি এটাকে, তাহলে সেন্ট মার্টিন দ্বীপের যে সমস্ত উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়, অর্থাৎ এটাও অনেকটাই সমুদ্রের জোয়ার ভাটা কবলিত এলাকা। এই অংশে বর্ষার মৌসুমে সেন্ট মার্টিন দ্বীপের ম্যাক্সিমাম অংশই পানিতে ডুবে যায়, আবার জোয়ারের সময়ও অনেক অংশ বা পানির নিচে চলে যায়, পরবর্তীতে ভাটার সময় আবার অনেকাংশ উপরে উঠে আসে। এই সেন্ট মার্টিন দ্বীপে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীগুলি এখানে বসবাস করে তাদের মাধ্যমে যে জীববৈচিত্র্য তৈরি হয়েছে সেটাকে এখানে বলা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের বায়োম। এটাও বাংলাদেশের জীববৈচিত্র্যকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট, হাওর অববাহিকা বায়োম, হাওর বেসিন বায়োম। বাংলাদেশের হাওর বাওর এলাকা অর্থাৎ বাংলাদেশের চলন বিল, হাকালুকি হাওর, এই সমস্ত অঞ্চলগুলিতে যে সমস্ত গুল্ম লতা জাতীয় উদ্ভিদ এবং অন্যান্য যে সমস্ত জলজ প্রাণী রয়েছে বা স্থলজ প্রাণী রয়েছে সেগুলির মাধ্যমে যে জীববৈচিত্র্য গঠিত হয়েছে সেটাকেই মূলত এখানে বলা হচ্ছে হাওর অববাহিকার বায়োম। এই 5টি বায়োম এলাকা বাংলাদেশের স্থলজ বায়োমের অন্তর্ভুক্ত এবং এগুলি বায়োম বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এগুলিকে যদি মানচিত্রে দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। বাংলাদেশের মানচিত্রে আমরা এখানে 1 দ্বারা 3টা অঞ্চল এখানে, অর্থাৎ দ্যাট ইজ 3টা বলতে এখানে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, পার্বত্য চট্টগ্রাম এলাকা, এই অঞ্চল, সিলেট, বৃহত্তর সিলেট এলাকা, এর মধ্যে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, এই অঞ্চলে গড়ে ওঠা যে সমস্ত পাহাড়ি এলাকাগুলির মধ্যে যে উদ্ভিদ এবং প্রাণীগুলি দেখা যায় সেগুলির মাধ্যমে যে বৈচিত্র্যতা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে এখানে পাহাড়ি বনভূমির বায়োম। নেক্সট হচ্ছে আমাদের দ্বিতীয় যেটা শালবনের বায়োম। এখানে উত্তর অঞ্চলের রংপুর, দিনাজপুর এলাকা এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের এখানে মধুপুর, ভাওয়ালের গড় এলাকায় গড়ে ওঠা যে বনভূমি সেখানে যে উদ্ভিদ এবং প্রাণীর সমারোহ দেখা যায় সেটাকে বলা হচ্ছে এখানে শালবনের বায়োম। নেক্সট হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট বায়োম। 3 নম্বরে এখানে বাংলাদেশের সুন্দরবনের অংশকেই এখানে দেখানো হচ্ছে, অর্থাৎ সুন্দরবনে গড়ে ওঠা যে বায়োম সেটা। 4 নম্বরে এখানে সেন্ট মার্টিন দ্বীপের যে বায়োম রয়েছে সেটা, এবং 5 নম্বরে হচ্ছে হাওর বা বিল এলাকায় গড়ে ওঠা যে সমস্ত বায়োম রয়েছে সেগুলি এখানে হাইলাইট করা হয়েছে। একটু খেয়াল করো মানচিত্রের অবস্থানগুলি এবং বইয়ের সহযোগিতা নিয়ে আশা করি তোমরা ধারণা ক্লিয়ার করতে পারবে ইনশাআল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস করে বা মেসেঞ্জারে মেসেজ করে পাঠাইতে পারো, আমরা সেটার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনায় সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাভাবিক পরিবেশে দ্রুত ফিরিয়ে নিয়ে আসুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।